বিশ্বকাপে ভ্রমণের ঝক্কি, তার উপর অনুশীলনেও নানা বাধার মুখে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের ভেন্যু গ্র্যান্ড প্রেরির মূল মাঠে প্রস্তুতি থেকে বঞ্চিত শান্তরা। ফুল রান আপে বোলিং তাসকিনের, দীর্ঘ সময় ব্যাটিংয়ে সাকিব মাহমুদুল্লাহ। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে টাইগাররা, বিশ্ব আসরে শুভ সূচনার আশা। এবং ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আজ বাংলাদেশের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। হোম কন্ডিশনের চাপমুক্ত থেকে ভালো খেলার আশা জামালদের, নির্ভার সকারুস। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। এবার শ্রীলঙ্কাকে বাড়তি সুবিধা দিল আইসিসি। বাংলাদেশ দল গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের নেটে অনুশীলন করলেও শ্রীলঙ্কা দল করেছে মূল মাঠে। সেন্টার উইকেটে বোলিং প্র্যাকটিস করেন দলটির দুই পেসার। যদিও আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন করার কথা রয়েছে দু দলেরই। আইসিসির এমন পক্ষপাতমূলক আচরণ জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। প্রোটোকল অনুযায়ী ম্যাচের আগের দিন যে দু দল ম্যাচ খেলবে তারা মূল মাঠে অনুশীলনের সুযোগ পায়। আজ সকালে স্থানীয় সময় পাকিস্তান যুক্তরাষ্ট্র দল কিন্তু অনুশীলন করেছে, তারা গণমাধ্যমে কথাও বলেছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একই ভেন্যুতে একদিন পর মুখোমুখি হবে, সেটা স্থানীয় সময় 7 জুন। এই ম্যাচের আগে বাংলাদেশ দল আজ প্রথমবারের মতো ডালাসে পা রাখার পর নেট সেশন করেছে, এবং যেটি স্টেডিয়ামের ঠিক পাশেই। এবং বাংলাদেশ দলের এই নেট সেশনের পরপরই আমরা দেখেছি শ্রীলঙ্কা ক্রিকেট দলও মাঠে এসে তারাও নেট সেশন করেছে। বাংলাদেশ তাদের নেট সেশন শেষ করার পর মূল মাঠে এসে কিছু সময় ফিল্ডিং অনুশীলনও করেছে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট দল তারাও কিন্তু নেট সেশন করেছে, এবং বাংলাদেশ দল চলে যাওয়ার পর তারা এই নেট সেশনের পর মূল মাঠে ফিল্ডিং অনুশীলন করার পরে অন্য একটা কাজ করেছে, যেটা আসলে আইসিসির প্রোটোকল অনুযায়ী কতটা ঠিক সে প্রশ্নটা কিন্তু থাকছে। আমরা ঠিক পেছনে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা দলের দুইজন পেসার তারা বোলিং অনুশীলন করছে, এবং তারা সেটা সেন্টার উইকেটের পাশের উইকেটগুলোতে, যেটা কিন্তু ম্যাচের আগের দিন বা যেই ম্যাচের আগের দিন প্রি ম্যাচ ডেতেই কিন্তু যেই দলগুলো করে থাকে আমরা যতটুকু জানি। দুষ্মন্ত চামিরা এবং নুয়ান তুষারা, এই দুই বোলার প্রায় 30 মিনিট গ্র্যান্ড প্রেরির সেন্টার উইকেটের পাশের যে উইকেটটা রয়েছে সেখানে তারা বোলিং অনুশীলন করেছে। আইসিসি কিছু অন্যায্য সুবিধা দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে, তারা কিছু অভিযোগ করেছে আইসিসির কাছে। সেটার কারণেই কি তারা আসলে শেষ পর্যন্ত আইসিসি তাদের এই বাড়তি সুবিধাটা দিল কিনা, সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। এখন দেখার অপেক্ষা এই বিষয়টা কতটুকু অ্যাকনলেজ করে আইসিসি, এবং বাংলাদেশ দল সেটা আইসিসির কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করবে কিনা সেটাও কিন্তু সবাই দেখতে চাইবে। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে ডালাসে অনুশীলন সেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। ডালাসে পা রাখার 3 দিন পর অবশেষে মাঠের অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের শরীরী ভাষা দেখে একটা বেশি স্পষ্ট, তারা প্রস্তুত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য। তারা প্রস্তুত শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এই বিশ্বকাপটা শুরু করতে। ডালাসে রৌদ্রোজ্জ্বল দিন, দলেও যেন তারই প্রভাব। যুক্তরাষ্ট্র সিরিজ কিংবা ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হার সব ভুলে নতুন শুরুর আশায় টাইগাররা। আগের দিন ইনডোরে অনুশীলন করা বাংলাদেশ দল গ্র্যান্ড প্রেরির নেটে প্র্যাকটিস করেছে পাক্কা 2 ঘন্টা। ফুল রান আপে বোলিং করেছেন তাসকিন, ছিল না কোনো জড়তা। সতীর্থদের বেশ কবার পরীক্ষাও নিলেন। হাতে 6 সেলাই নিয়েই মাঠে এসেছিলেন শরীফুল ইসলাম। এক কোণে অনেকটা সময় কথা বলেন বিসিবির চিকিৎসকের সঙ্গেও। মুখে হাসি লেগে থাকলেও হয়তো এখনো আক্ষেপে পড়ছেন প্রথম ম্যাচটা মিস হওয়ায়। অনুশীলনে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় সাকিব আল হাসানকে। নিজে দীর্ঘ সময় বোলিংয়ের পর ব্যাট হাতেও ঝালিয়ে নেন বেশ খানিকক্ষণ। বোলিংয়ের সময় টিপস দিয়েছেন তানভীর শেখ মেহেদীদের, করেছেন খুনসুটিও। ব্যাটিংয়ে নামার আগে সাকিব মাহমুদুল্লাহর এই ছবিটা আশা দেখায় সবাইকে। দলের সবচেয়ে অভিজ্ঞ 2 ক্রিকেটার, শেষ 2 বিশ্বকাপের অধিনায়কদের দায়িত্বটাও থাকছে বেশি। এবার লিডারশিপ রোলে না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই দুজনের দিকেই তাকিয়ে থাকবে দল। মাঠে তারা সেটার কতটা প্রতিদান দিতে পারেন সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ দক্ষতার অভাব নয়, বরং মানসিক চাপ নিয়ে খেলতে থাকলে এখান থেকে বের হওয়ারও কোনো সম্ভাবনা দেখছেন না খালেদ মাহমুদ সুজন। দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন বিসিবির এই পরিচালক।
একে তো ছন্নছাড়া পারফরমেন্স, অন্যদিকে কালে ভদ্রে টিম প্র্যাকটিস। তাই গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াতে সমালোচকদের সমালোচনায় বিদ্ধ টিম বাংলাদেশ। তবে পর্যাপ্ত অনুশীলনের অভাব নয়। খালেদ মাহমুদ সুজন মনে করেন টাইগারদের টানা ব্যর্থতার কারণ তাদের মানসিকতা। পাশাপাশি দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। স্কিলের আমি কোনো প্রবলেমই দেখি না, আমি মনে করি এটা মানসিক প্রবলেম। যখন আমেরিকার সাথে প্রথম ম্যাচ খেললাম তখন তামিম কেন খেললো না, আমার প্রশ্ন ছিল এইটাই। বিকজ জিম্বাবুয়ে থেকে যদি কেউ রান করে যায় সেটা তামিমই। তো একটা ফর্মের প্লেয়ার আপনি কেন ফার্স্ট ম্যাচে খেলেন না, এটা আমার বোধগম্য না। কিন্তু আপনি যদি এখনো জানেন না যে আপনি কোনটা আপনি মেইন ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে আমরা কোন টিম খেলবো, দেন ইটস ভেরি সারপ্রাইজিং অ্যাকচুয়ালি। বেশ একটা লম্বা সময় ধরে রানে নেই টাইগার টপ অর্ডার। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর প্রশ্ন উঠেছে লিটন শান্তদের যোগ্যতা নিয়েও। তবে সুজনের মতে যোগ্যতার হিসেব টানলে এর চেয়ে বেশ ভালো দল টিম টাইগার। বিশ্বাস আছে দ্বিতীয় রাউন্ডে উঠবে শান্তরা। লিটন, সৌম্য, শান্তর কথা খুব বেশি হচ্ছে আসলে। তিনজনই আমাদের খুবই দারুণ তিনটা ব্যাটসম্যান, সফল তিনটা প্লেয়ার। হয়তো বা রান হচ্ছে না, বাট আশা করি হবে এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে। আমি মনে করি শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ থেকেই এবং সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ খেলবে, সেটা আমি পুরোপুরি বিশ্বাস করি। তবে এত কিছুর মাঝে ব্যতিক্রম কেবল মাহমুদুল্লাহ রিয়াদ। স্রোতের বিপরীতে হেঁটে দারুণ এক প্রত্যাবর্তনের মাইলফলক স্থাপন করেছেন এই সিনিয়র ক্যাম্পেইনার। রিয়াদ আমার মনে হয় যে প্রেশারে খেলতেই বেশি পছন্দ করে, কারণ ও সারা জীবন আসলে আন্ডার প্রেশারে ক্রিকেট খেলেছে, বাদ করে ঢুকে ডিফিকাল্ট। বাট আমি মনে করি হ্যাটস অফ যে মানে যে এই বয়স যে একটা ব্যারিয়ার না, এটা রিয়াদ প্রমাণ করলো। আর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে আজ বিকেল 4:45টায়। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে এক ড্র ছাড়া তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশ ফুটবল দলের। মাত্র 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে জামাল ভুঁইয়ারা। এবার হোম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ টেবিলের শীর্ষে থাকা শক্তিশালী অস্ট্রেলিয়া। ওই ম্যাচে সকারুজরা 7-0 গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশকে। তবে সেই হারের ক্ষত ভুলে হোম কন্ডিশনের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়াকে রুখে দিতে চায় তপু ও তারিক কাজিরা। ম্যাচের আগে ডিফেন্স নিয়ে বাড়তি প্রেশার নিতে হচ্ছে কোচ হাবিয়ার কাবরেরাকে। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে দেখা যাবে না অভিজ্ঞ বিশ্বনাথ ঘোষকে। তবে নিজেদের সেরাটা দিয়েই লড়তে চায় কাবরেরা বাহিনী। আমরা ভালো খেলতে চাই, আশা করি দেশের মাটিতে ছেলেদের পারফরমেন্সে উন্নতি হবে। এর আগের ম্যাচে 7 গোল হজম করেছিলাম। এই ম্যাচে দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে হবে। চেষ্টা করব যেন দ্রুত গোল হজম না করি। অন্যদিকে এই ম্যাচ নিয়ে কোনো চাপই নিচ্ছে না নিয়মিত বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের হোম ক্রাউড, তীব্র গরম কোনো কিছুই চ্যালেঞ্জ হবে না বলে জানান দেশটির কোচ গ্রাহাম আর্নল্ড। নিজেদের স্বভাব সুলভ খেলাই খেলবে সকারুজ। আমরা প্রায় 85,000 আর্জেন্টাইন সমর্থকের সামনে খেলেছিলাম, সুতরাং এমন পরিস্থিতিতে আমরা খেলতে অভ্যস্ত। ওয়েদারও আমাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ না। আমাদের প্রতিপক্ষ কে এবং কতটুকু শক্তিশালী তা ভাবার সময় নেই। অস্ট্রেলিয়া জয়ের জন্য মাঠে নামবে। বাংলাদেশের চেয়ে 160 ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া। মেলবোর্নে যার ফলাফল দেখিয়েছিল সকারুজরা। কিংস অ্যারেনায় বাংলাদেশ কি পারবে সেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে রুখে দিতে? ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন হামজা দেওয়ান চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট হাতে পাবেন লেস্টার সিটির এই ফুটবলার। বাংলাদেশের জার্সিতে ভাই, দ্য ক্যাপ্টেন ফর বাংলাদেশ। হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলাতে বছরের শুরু থেকেই কাজ শুরু করে ফুটবল ফেডারেশন। এজন্য মাস 2 আগে নির্ধারিত প্রক্রিয়ায় তৈরি করে দেয়া হয় তার জন্ম সনদ। তারই ধারাবাহিকতায় এবার এই লেস্টার সিটির ফুটবলার পাচ্ছেন লাল সবুজ পাসপোর্ট। গেল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে জটিলতায় পড়েন হামজা। এবার কেটে গেছে সব সমস্যা। ইংল্যান্ডের বাংলাদেশি দূতাবাসে সব প্রক্রিয়া মেনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি। একটি নির্ধারিত প্রক্রিয়া শেষে এই পাসপোর্ট হামজার হাতে পেতে মাসখানেক সময় লাগবে বলে আশা প্রকাশ করছে বাফুফে। হামজা চৌধুরী বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আজকে তার আবেদনপত্র জমা দিয়েছে। তো প্রসেস শুরু হয়েছে। তার দ্বৈত নাগরিকত্বের জন্য আমরা আবেদন শুরু করেছি। আবেদনটা যাবে হচ্ছে পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিস থেকে ওরা এসবি তে পাঠাবে। এসবি থেকে রিপোর্ট পাসপোর্ট অফিস পাঠালে এই প্রক্রিয়া বাংলাদেশ থেকে সম্পূর্ণ হবে এবং পাসপোর্টটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে নিতে পারবো না। পাসপোর্টটা আবার যাবে হচ্ছে বাংলাদেশ দূতাবাস লন্ডনে। এটা আসলে সম্পূর্ণ হতে হয়তো 1 মাস
সময় লাগবে। তবে জুলাইয়ের মধ্যে হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেও এখনই মাঠে নামা হচ্ছে না তার। বাংলাদেশের হয়ে হামজাকে খেলাতে বাফুফেকে আবেদন করতে হবে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বরাবর। এই প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে এই ইংলিশ ফুটবলারের আর কোনো সমস্যা থাকবে না বলে নিশ্চিত করেছে বাফুফে। হামজাটার ক্ষেত্রে একটু আলাদা হবে, বিকজ ও বয়স ভিত্তিক ইংল্যান্ড দলে খেলেছে। এনওসি পাওয়ার পর এটা ফিফার একটা কমিটিতে যাবে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। ওইখান থেকে পারমিশন আসার পর আমরা হামজা খেলতে পারবে বাংলাদেশের হয়ে। আমরা আশা করছি নেক্সট সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার আমরা আশাবাদী। ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলে খেলা হামজা চৌধুরী বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। দলকে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত করেছেন প্রিমিয়ার লিগে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এখন চলে যাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। আলোচনা করব বাংলাদেশ দলকে নিয়ে, এবং কি আজকে দুটি ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ খেলেছে, পাশাপাশি যদি বলি যে উগান্ডা এবং কি পাপুয়া নিউ গিনি একটি ম্যাচ খেলেছে। সব কিছু নিয়ে আলোচনার আগে একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে 5 দিন মানে পার হয়ে গেল বিশ্বকাপের, কতটুকু আসলে টি-20 মেজাজের বা উত্তাপ আসলে ফিল করছেন? উত্তাপ অবশ্যই হয়তো আছে, বাট উত্তাপের পরিমাণটা একটু কম, বিকজ অ্যাট দ্য এন্ড কিন্তু দিন শেষে বাংলাদেশের ভক্তরা একটু আমি বলবো যে মনটা খারাপ, বিকজ বাংলাদেশ ভালো করছে না। আশাটা একটু মানে কেন জানি নিরাশার দিকে চলে যাচ্ছে, যার জন্যই হয়তো এই জিনিসটা। আজকে যদি বাংলাদেশ যদি খুব ভালোভাবে যদি ম্যাচগুলো জিততো ইউএসএর সাথে, বা মানে তার আগে যদি ভালো খেলতো, তাহলে ভালো একটা যদি মানে আমি বলবো যে সুন্দর একটা মেমোরি যদি নিয়ে যেতে পারতো, তাহলে কিন্তু বাংলাদেশের আজকে ওয়ার্ল্ড কাপটা একটু অন্যরকম হতে পারতো। তো এই জায়গাতে মানুষ একটু কনফিউজ, বাট আমার কাছে মনে হয় যে আশাবাদী যে বাংলাদেশের প্লেয়াররা যে ভুলগুলো করেছে পূর্ববর্তী ম্যাচগুলোতে, সেই ম্যাচগুলো যদি ভালো করতে পারে প্লেয়াররা, তাহলে হয়তো আবার ব্যাক করার একটা সুন্দর পথ আছে। এখন অনেক সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগাতে হবে। ওভারঅল যদি বলি, আজকের যে ম্যাচটা হয়েছে অস্ট্রেলিয়া এবং কি ওমানের মধ্যকার, 154 রানের করেছে অস্ট্রেলিয়া, এবং কি ওমান সেটা কিন্তু 125 রান পর্যন্ত করতে পেরেছে। ডেভিড ওয়ার্নার 65 রান করেছেন, 56 রান করেছেন 51 বলে, আর 67 রান করেছেন মার্কাস স্টয়নিস 36 বল থেকে। আচ্ছা, অস্ট্রেলিয়া যেই মানের টিম, এবং কি টি-20 বিশ্বকাপে ছোট দলগুলোর বিপক্ষে বড় দলগুলো যেভাবে ডমিনেটিং ক্রিকেট খেলার কথা, স্কোর কার্ড দেখে কি সেটা বোঝা যায়? এখানে কি আসলে অস্ট্রেলিয়ার দোষ দেবেন, নাকি উইকেটের বিষয়টা আসলে চলে আসে? কারণ আমরা সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচনা শুনছি যে ইউকেতে যেই মানে নিউ ইয়র্কে যেই উইকেটে খেলাটা হচ্ছে, আপনার ড্রপ ইন পিচ করা হয়েছে, সেটা আসলে কতটুকু টি-20 ধাঁচের উইকেট হয়েছে? না দেখেন, টি-20 ধাঁচের উইকেট বলতে গেলে কি এতে তো আর কোনো মানে সিল মানা নাই যে টি-20 মানে যে 300 রানের হতে হবে, টি-20 মানে যে 100 রানের খেলা হবে না। যেমন উইকেট তেমন খেলা। উইকেট যদি 100 রানের মতো হয়, আপনাকে 100 রানের মধ্যে কম্প্যাক্ট খেলতে হবে। তো অস্ট্রেলিয়া টিম, আপনি কয়েকদিন আগে আমরা আইপিএলে যদি দেখেন যে আমরা 300 রানের অলমোস্ট 270, 83 রানের মতো রান দেখেছি। তো দেখতে দেখতে আমরা কিন্তু অনেক বড় বড় জিনিস দেখে অভ্যস্ত। হ্যাঁ, তো 100 তলা বিল্ডিং দেখে অভ্যস্ত, এখন আপনি ধরেন 40 তলা বিল্ডিং নর্মাল হয়ে গেছে। তো ওইটা দেখে আপনার কাছে মনে হচ্ছে, বা আমাদের সবার কাছে মনে হচ্ছে যে 150, 160 কোনো রানই না। কিন্তু দিন শেষে উইকেট তো দুজনের জন্যই সমান। আপনি যদি ওমান যে উইকেটে খেলছে, অস্ট্রেলিয়া এক উইকেটে খেলছে, এই দুটো এই উইকেটের মধ্যে কে বেটার টিম? বিকজ ওইখানে যারা ভালো পারফর্ম করবে তারা বেটার টিম, এবং ভালো টিম সে যদি স্লো উইকেটও হয়ে থাকে, ভিজা উইকেটও হয়ে থাকে, টার্নিং উইকেটও থাকে, ওইখান থেকেও জিতে আসবে ভালো প্লেয়ার যেটা করে থাকে। তো অস্ট্রেলিয়া অলওয়েজ আমার কাছে মনে হয় যে পজিটিভ টিম, এবং তারা স্পিন বলেন, ফাস্ট বোলিং বলেন, যে কোনো উইকেটের জন্য হয়তো তারা দেখবেন যে প্রথমে কিন্তু অস্ট্রেলিয়া টিমের খুব একটা রান ছিল না। প্রথম 10 ওভারে কিন্তু সম্ভবত 56 রান ছিল, এবং তারপরে কিন্তু রানটা স্টোনিস এবং আমি বলবো যে ওয়ার্নার সুন্দর একটা পার্টনারশিপ তৈরি করে এবং রান করে।
তো এই যে রান বড় টিমের কিন্তু এটাই বড় প্লাস পয়েন্ট, যে ম্যাচুরিটি এবং সাথে এক্সপিরিয়েন্স সব কিছু বলে, যেটা যে তারা সময় নিয়েছে, ইনিশিয়ালি সময় নিতে 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 যখন অ্যাডজাস্ট করেছে তারপরে ওরা শর্টস রেখেছে। বাট লাস্টে কিন্তু আমি বলবো ওমান অনেক মানে নো বল করেছে, ফ্রি শটস দিয়েছে, সেই জায়গাগুলো লাস্টে শেষের 10 ওভারে তারা ভুল করে ফেলেছে। ওভারঅল আমার কাছে ভালো ক্রিকেট, উইকেটের আমি দোষ দিব না, উইকেট যেমনই হোক না কেন আপনাকে কিন্তু ওই উইকেটে ওইভাবে খেলতে হবে। তো হ্যাঁ টার্ন করছে, একটু স্লো থেমে যাচ্ছে, ফাস্ট বোলাররা কিন্তু আপনি যদি দেখেন স্ট্রাক ভালো বল করেছে প্রথমে ইনিশিয়ালি। তো আমি বলবো যে উইকেটে কোনো দোষ না, কোয়ালিটি টিম কোয়ালিটি পারফর্ম করছে। আর তারপরে ধরেন টি-20 ক্রিকেটটা এখন যেভাবে মানে ব্যাটসম্যান নির্ভর হয়ে গেছে, ক্রিকেটারও সেটাই বলেন যে আসলে অনেক বেশি ব্যাটাররা হচ্ছে সুবিধা পান টি-20 গেমে। পাশাপাশি বিশ্বকাপ শুরুর আগে এমন আলোচনাই হচ্ছিল যে যেন বোলাররাও সেই সুবিধাটা কিছুটা হলেও পায়। আমরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যেটা সবচেয়ে বেশি দেখি, টি-20 কিংবা আইসিসি ইভেন্টগুলোতে সবসময় একটা স্পোর্টিং উইকেট হয়, সেই জায়গা থেকে ব্যাটসম্যান ডমিনেট করে, রাইট, সেই জায়গা থেকে আসলে এবারের আয়োজনটা অর্থাৎ আমেরিকা যে আয়োজনটা করছে সেই জায়গায় অনেক ধরনের অভিযোগ আছে, প্লাস হচ্ছে এই উইকেট নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, যে কারণে আসলে লো স্কোরিং ম্যাচ হওয়ার কারণে এই আজকেও কিন্তু আরও একটি ম্যাচ হয়েছে 77-78 উগান্ডা এবং কি পাপুয়া নিউগিনির মাঝে। সো এই ধরনের ফাইট দেখার জন্য তো আসলে দর্শকরা না, একটা জিনিস আপনাকে কিন্তু মেনে নিতে হবে যে কালচার খুব ইম্পর্টেন্ট। আপনি কিন্তু আমেরিকায় তো ক্রিকেট কালচারটা খুব আগের না, এবং ওইখানে কিন্তু মাঠগুলো কিন্তু ক্রিকেটের জন্য মাঠ বরাদ্দ না, তো সেই জায়গাতে ওইভাবে তৈরি হয়ে ওঠে নাই। তো আপনাকে কিন্তু ডেভেলপমেন্টের চিন্তা করে আইসিসি হয়তো আমেরিকায় খেলা দিয়েছে বলে এইটা হয়েছে। প্রথমে ইনিশিয়ালি 2-1 বছর 4 বছর হয়তো প্রবলেমগুলো হবে, যখন স্টেবল হয়ে যাবে, যখন এস্টাবলিশড মাঠ হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন যে লং টার্ম প্ল্যানিংয়ে যে আস্তে আস্তে উইকেটগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে কিন্তু মেনে নিতে হবে, যেহেতু ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় খেলা হচ্ছে, আপনি সাপোজ ওয়ার্ল্ড কাপ ফুটবল একটা ওয়ার্ল্ড কাপ খেলছেন, তো টিমগুলো তো স্বাভাবিক ধরেন সুন্দর ওয়েদারে খেলে অভ্যস্ত, তো একদিন ঝামাঝাম মুসুলধারে যদি খেলা হয়, মানে বৃষ্টি হয়, তার মধ্যে তো ওয়ার্ল্ড কাপ খেলা হবেই। আপনাকে ফুটবলের কথা বলছি যে ফুটবল খেলা হবে, তো তার মানে নিশ্চয়ই ওর মধ্যে ভালো টিম কিন্তু রেজাল্ট করে বেরিয়ে আসবে। তো উইকেট যেমনই হোক না কেন আমার কাছে মনে হয় যে ভালো টিম কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন একটা প্রবলেম হচ্ছে যে আমরা সবসময় কিন্তু ফ্ল্যাট ট্র্যাক দেখে অভ্যস্ত, যে ব্যাটসম্যান শুধু ব্যাট চালা যাচ্ছে, 4-6 হয়েছে, কিন্তু এরকম উইকেটে কিন্তু আপনাকে কিন্তু স্কিল একটু থাকতেই হবে ভালো, যে আপনার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, টার্ন করছে, স্লো টার্ন করছে, বল কাট করছে, তো অ্যাডজাস্ট করে আপনি নিজের স্কিলটাকে প্রমাণ করতে হবে যে আসলে কত বেটার টিম, আপনার কত ভালো টিম। তো সেইটা আপনি যদি দেখেন, আমার মনে হয় যে ইন্ডিয়ার কথা যদি দেখেন গতকালকে, ঠিক আমার কাছে এরকমই মনে হয়। তো এই জিনিসগুলো যে আপনি কত ভালো টিম, ভালো প্লেয়ার, সেটা কিন্তু ওখানে প্রুভ করতে হবে। বিকজ সবসময় তো 300 রানে করে পাবে না, কখনো 120 রান অনেক বড় রান, সেইটা করার জন্য 20 ওভার আপনাকে কিন্তু কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে। একটু ছোট করে আলোচনা মানে শুনতে চাই আপনার কাছ থেকে। উগান্ডা এবং কি পাপুয়া নিউ গিনির মধ্যকার একটি ম্যাচ হয়েছে। উগান্ডা আর যদি বলি যে তাদের প্রথম জয় বিশ্বকাপে, নিশ্চয়ই একটা মানে অবিস্মরণীয় তাদের জন্য, তাদের ক্রিকেটের ইতিহাসে। উগান্ডার সাথে মানে এই দলগুলো তো আগেও খেলেছে, আপনারা যখন ক্রিকেট খেলতেন, মানে পার্থক্য দেখছেন কি দলগুলো? দেখেন এই দলগুলো আসলে বেসিক্যালি ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক পিছিয়ে আছে। আপনি যদি ফুটবলের যেমন 1 থেকে যদি এই 50টা দল ধরেন, সবাই কিন্তু সমসাময়িক কাছাকাছি। ক্রিকেটে এই 10-11 দল খুব বেশি, বিকজ তারা তাদের ক্লাসটাকে মেনটেন করে, ফাইনান্সিয়াল একটা ব্যাপার থেকে সব দেশ কিন্তু ক্রিকেটটা এভাবে কিন্তু পপুলার না। আপনি যদি উগান্ডায় যান, আমরা যেমন কেনিয়ার কথা যদি বলি, একটা সময় কেনিয়া অনেক পপুলার একটা টিম ছিল। কেনিয়া তখন কিন্তু যদিও ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ খেলে, কিন্তু তাদের 4 নাম্বার না 5 নাম্বার স্পোর্টস হচ্ছে কেনিয়াতে। তো এইরকমভাবে আসলে ওই সব দেশগুলো হয়তো দেখা গেলো অনেক পিছিয়ে আছে, বাট আইসিসি ট্রাই করছে যে কী করে এই দেশগুলোকে নিয়ে আসা যায়। আমেরিকা বলেন, আমেরিকার হিস্ট্রি কিন্তু অনেক আগে থেকে ক্রিকেট খেলে, কানাডা অনেক আগে থেকে খেলে, কিন্তু ওইখানকার মানুষের কর্মব্যস্ততা এত বেশি যে সারা দিন ক্রিকেট খেলবেন প্রফেশনালভাবে, আসলে ওইভাবে হয়ে ওঠে না। তো ওই জন্য অনেক জায়গা আছে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে হয়তো আগে থেকেই এই কালচারটা ছিল বলে সম্ভব হয়েছে। তো সব কিছু নিয়ে পাপুয়া নিউ গিনির কথা বলেন, আমার একটা মনে আছে যে আমরা যখন 97 সালে যখন আমরা আইসিসি চ্যাম্পিয়ন হলাম, তার আগে কিন্তু বাংলাদেশ কিন্তু এই যে পাপুয়া নিউ গিনি, মালয়েশিয়া, নেপাল বা এই কেনিয়া, এই ধরনের টিমগুলোর সাথে কিন্তু আলটিমেটলি খেলতো। পাপুয়া নিউ গিনি কিন্তু অনেক আগেকার হিস্ট্রি, অনেক আগে থেকে ক্রিকেট খেলে, কিন্তু সামহাও তারা ওই কালচারটা ডেভেলপ করতে পারে নাই, ভালো প্রমোট করতে পারে নাই, যার জন্য হয়তো তারা ইন্টারন্যাশনালিভাবে আসতে পারে নাই। বাট এটা তাদের জন্য বিশাল অপরচুনিটি যে 20টা দল এবার কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছে। এই যে এক্সপিরিয়েন্স, একটা গ্রুপে ধরনের একজন 4টা করে ম্যাচ খেলবে, তাদের জন্য বিশাল বড় একটা, আমি বলবো যে। এবং আরেকটা বড় ব্যাপার, আইসিসি কিন্তু দেখবেন যে আমার মনে একটু হলেও শিথিল হয়েছে, যে
আপনি দেখবেন প্রত্যেক দেশেই কিন্তু দেখবেন যে ইন্ডিয়া, পাকিস্তানি বা অন্যান্য শ্রীলঙ্কান প্লেয়াররা একদম ছেয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার আছে, বলবো যে কানাডা বলেন, আমেরিকা বলেন, এটা একদিক দিয়ে ভালো হয়েছে। অনেকেই হয়তো ইন্ডিয়া টিমে সুযোগ পাচ্ছে না, অনেকেই পাকিস্তান টিমে সুযোগ পাচ্ছে না, ইউএসএ কিংবা কানাডা। হ্যাঁ, এমনকি ওমানের কথা যদি দেখেন, আজকে যেমন ওমানের কথা বলবো, ওমানে দেখবেন ম্যাক্সিমাম কিন্তু মনে হয় যে সব পাকিস্তানি প্লেয়ার, তারা হয়তো ওখানে যে সেটেল করেছে, ওখানে লিগ খেলে। একদিক দিয়ে ভালো, যত টিম এইসবভাবে বেরিয়ে আসবে তত আমার মনে হয় যে টুর্নামেন্টের কোয়ালিটি বাড়বে। বাংলাদেশকে নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের ম্যাচ 8 তারিখে, এবং কি বাংলাদেশ আজকে এর মধ্যে অনুশীলন করে ফেলেছে। আমরা আজকে দেখলাম একদম গোটা দল অনুশীলন করেছে। একটা বিষয় নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে, কারণ বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স। সেটা হচ্ছে আপনি যখন একটা বিষয়ে খুব খারাপ রেজাল্ট করবেন তখন একটু বেশি এফোর্ট দিবেন সেই বিষয়টা যেন পরবর্তীতে ভালো করা যায়। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়েছে, কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক কাজে অনেক বেশি তাদের মানে উপস্থিতি দেখা যাচ্ছে, কিন্তু অনুশীলনে খুব কম। এই পর্যন্ত প্রায় 2 সপ্তাহের বেশি সময় হয়ে গেছে ইউএসএতে বাংলাদেশ দল গেছে, কিন্তু তারা প্র্যাকটিস সেশন, গোটা দল মিলে প্র্যাকটিস সেশন করেছে আজকে সহ 6 দিন। সেই জায়গায় আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখি, বারবিকিউ পার্টিতে দেখি, সামাজিক মাধ্যম মানে বিভিন্ন ধরনের কার্যক্রমে দেখি, যেখানে বাংলাদেশ দল একটা বিশ্বকাপ মিশনে গিয়েছে সেখানে আসলে সামাজিক কাজেই তারা বেশি মানে এঙ্গেজ থাকছে, যেখানে দলটা রেজাল্ট করছে খারাপ। মানে এটা কি আসলে সামাজিক কোনো সফর হলো কিনা, বিশ্বকাপ সফর মানে বলা যায় এটা? না শিমুল ভাই, অবশ্যই সামাজিক সফর না, ওয়ার্ল্ড কাপ সফর। একটা হচ্ছে দেখেন যেহেতু ওয়ার্ল্ড কাপে গেছে এবং ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আলটিমেটলি কিন্তু প্লেয়াররা কিন্তু ভালো খেলে নাই, টিম কিন্তু ভালো খেলে নাই। এটা ম্যানেজমেন্টের একান্ত একটা প্ল্যান। আপনাদের ধরেন নিশ্চয়ই এখানে হেড কোচকে নিয়েছেন, সিলেক্টর আছে বা টিম ম্যানেজার আছে, তারা কিন্তু আমার মনে হয় টিমটা সম্পর্কে নিশ্চয়ই প্ল্যান আছে যে কি করলে প্লেয়ারদের জন্য সুবিধা হবে বা প্লেয়াররা ভালো পারফর্ম করবে। এখন একটা হচ্ছে যে আপনি পুরো বন্দি রাখতে পারেন, অস্ট্রেলিয়ান টিমরা যেমন ইন্ডিয়ান টিমরা পুরো বন্দি থাকে, কারোর সাথে মেশে না, নিজেরা থাকে। আপনি ওই জায়গাতে থেকে আপনি ভালো খেলবেন, বিকজ আপনি এমন একটা লেভেলে চলে গেছেন। অস্ট্রেলিয়া টিম, ইন্ডিয়া টিম, তারা এখন নিজেদেরকে নিয়েই ব্যস্ত। তো কারোর সাথে দেখবেন ইন্ডিয়া টিম যেখানে খেলতে যায় তারা একটা আলাদা হোটেলে থাকে, 10টা টিম যদি এক হোটেলে থাকে, ইন্ডিয়া টিম আলাদা হোটেলে থাকে। তো এটা অস্ট্রেলিয়া টিম, ইন্ডিয়া টিমের জন্য মানায়, বিকজ তারা ওই লেভেলটা চিন্তা করে। কিন্তু যখন আপনার টিম লাইক বাংলাদেশ, আপনি যখন অনেকগুলো ম্যাচ খারাপ খেলে আসছেন, আপনি কিন্তু খুব খারাপ সময় যাচ্ছে। সাপোজ আপনার এই একটা কোনো খারাপ পরীক্ষা এক্সাম হয়েছে, আপনি যদি একা থাকেন আপনি বিষণ্ণতে থাকবেন। ধরেন আপনি এক্সামে একটা এসএসসি পরীক্ষা আপনি ফেল করেছেন, ফেল করার পরে আপনি যদি একা থাকেন, আপনি কিন্তু রুমের মধ্যে থাকেন, আপনি কিন্তু স্বাভাবিক বাবা মা হোক বা যেই হোক চিন্তা করবে ছেলেটা নিশ্চয়ই মন খারাপ করে ইয়ে করবে। আরও এটা ফিউচারের জন্য খারাপ, আরও খারাপ, বিকজ আপনি বিষণ্ণতায় চলে যাচ্ছেন। তো যখন এরকম একটা পারফরমেন্স হবে, আপনি শিওর যে ধরে রাখেন যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু আমার দেখতে ভালো লাগছে না, প্লেয়াররা যেভাবে আউট হচ্ছে, তাদের ইমপ্লিমেন্ট ভালো হচ্ছে না বা অ্যাপ্লিকেশনটা ভালো হচ্ছে না, দেখে আসলে খুবই অড লাগছে। কিন্তু তাদেরও কিন্তু খারাপ লাগছে, বিকজ সে তো নিজেই ইন্ডিভিজুয়ালি রান করছে না, টিমের রান খারাপ, প্লাস টিম বলবো রেজাল্টও করছে না। তো সব কিছু যখন ম্যাচ করছে না, 2-2 4 হচ্ছে না, তখন কিন্তু আপনি মেন্টালি বুস্ট আপ করার জন্য মাঝে মাঝে আপনি দেখবেন যে অনেক সময় মেলামেশাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি পরীক্ষা খারাপ হয়েছে, একটু বন্ধুদের সাথে একটু আড্ডা দিলেন, তারপর আবার দেখবেন যে রিল্যাক্স, আপনি আস্তে আস্তে ঘুমাতে পারবেন। ঘুম যখন হবে তখন আপনি ভালো চিন্তা করতে পারবেন। তো ম্যানেজমেন্টের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। আমি কিন্তু বলছি যে অনেকেই আমরা কিন্তু সমালোচনা করবো, বারবিকিউ হয়ে যাচ্ছে, এটা যাচ্ছে, কিন্তু পার্ট অফ দ্য গেম হতে পারে। এটা একটা মনে হয় যে আমার মনে হয় যে আমি কী করে তাদেরকে রিল্যাক্স নেব। এবং আমি খুব আশাবাদী যে বাংলাদেশ টিম ভালো খেলবে। আমরা হয়তো খুব খারাপ দেখেছি বাংলাদেশ টিমের, কিন্তু আপনি যদি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, ওয়ার্ল্ড কাপের স্টার্টিং ম্যাচটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার সাথে 8 তারিখে। এই ম্যাচে যদি শ্রীলঙ্কার সাথে সমসাময়িক টিম আমি বলবো, প্লাস একই ধরনের টিম, রাইট, শ্রীলঙ্কা হচ্ছে অস্ট্রেলিয়া টিম তা না, কিন্তু আপনি যদি একটা ম্যাচ, প্রথম ম্যাচটা জিতেন, দেখবেন হয়তো বাংলাদেশ টিমের হয়তো চেহারাটাই অন্যরকম হবে। তো এই প্রথম ম্যাচটা বাংলাদেশের জন্য আমি বলবো যে সুপার 8-এ যাওয়ার লড়াই, এবং যদি না যান তাহলে আপনি একদম পুরো ব্যাকফুটে। তো এইটা একটা বড় ধরনের একটা আমার মনে হয় যে 8 তারিখের ম্যাচ, এবং আমি মনে করি যে হয়তো এরকম রিল্যাক্স করানোর জন্যই হয়তো এরকম 2-1টা জায়গা হয়তো নিয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই রিল্যাক্স তো করবেই। আপনি যেটা বলছিলেন যে আমি যখন একটা, কিন্তু ওভার রিল্যাক্স আবার ভালো না। আপনি একটু অ্যাড করে দেবো, এই জিনিসটাই ওভার আসলে রিল্যাক্স কিন্তু বলতে ভালো না। আপনি রিল্যাক্স করবেন, মাঝে মাঝে যাবেন এই করে, কিন্তু একসাথে দল মিলে থাকা, এমন না যে
রুমে রুমে সব প্লেয়ার আছে তা না, মাঝে মাঝে ওই গেমস রুমের মধ্যে হোটেলে যে রুমগুলো আছে বড় বড় হল রুমের মধ্যে আছে, ওর মধ্যে প্লেয়াররা মিলে আড্ডা দিবে বিকজ আপনি যখন কমিউনিকেশন হবে, নিজে আড্ডা দিবে, মজা করবে, খেলা নিয়ে গল্প হতে থাকবে, তুই এটা কর ওটা কর, এই টপিকগুলো থাকলে তখন আপনি কিন্তু ইনভলভ থাকবেন। নিশ্চয়ই বাংলাদেশ দল নিশ্চয়ই তাদের এই প্ল্যানটা করবে। আমরা সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ দেখছিলেন বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম আউট, এবং কি প্রতিদিনই দুপুর 1:30 এবং কি রাত 12:30 আপনাদের সামনে হাজির হব নতুন কোনো অতিথিদেরকে নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন সময়ের।